2018-তে আমরা একটা তার চরম প্রকাশ দেখলাম নুরুর নেতৃত্বে। এবং ইনফ্যাক্ট ওরা যে ছাত্র সংগঠন গঠন করলো কিংবা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করলো, সেই আলোচনা হলো, হ্যাঁ, এবং সেই আলোচনাটা কিন্তু আমার বাসায় হয়েছিল। মানে এফ রহমান হলের গেটের কাছেই বাস ভর্তি অনেক লোকজন লাঠিসোঁটা নিয়ে আর কি। তার কিছুক্ষণ পরেই তারা বাস থেকে নেমে কিন্তু আক্রমণটা করলো, তার মধ্যে একটা মেয়ের উপর আক্রমণ করলো। তো সেই মুহূর্তে কিন্তু আমি ভিতরে ঢুকে আবার আমি ভাবছিলাম যে এটা আমি বের হয়ে প্রোটেক্ট করার চেষ্টা করি। তখন আমাকে ওখানে যারা অন্য শিক্ষক দুজন ছিল ওনারা তখন আমাকে বললেন না, এর মধ্যে যে না বিপদ হবে। তা আমার কাছে মনে হচ্ছে পরে আন্দোলনটার বিকাশ যেভাবে হয়েছে তার কাঠামোটা অনেকটা আমাদের আদলেই, যে আসলে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকাটা এবং এবং খুব গুরুত্বপূর্ণ, এটা সবার মাথায় রাখতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনটা গড়ে উঠলো সেখানেও কিন্তু শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকেরাই ছিলেন। এইটা আমার কাছে মনে হচ্ছে গোয়েন্দা সংস্থা হোক, আন্তর্জাতিক সংস্থা হোক, এটা কারোর ধারণার মধ্যে ছিল না যে এই আন্দোলন গতি পেতে পারে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়ের অংশগ্রহণের মধ্য দিয়ে। শহীদ গিয়াসউদ্দিন আহমেদ আবাসিক এলাকার নাম, এখানে আরেকটা শহীদ হবে, এইটা ভেবে আমি আমার মেয়ে আমার পাশে খুবই সব টেন্সড আর কি, এবং সারা রাত ঘুম হয়নি। সূরা কালাম যা পারি সে পড়ছিলাম, হ্যাঁ, কিংবা ভাবছিলাম যে কিছু হলে কোথায় ভাগবো। আসিফ নজরুল আমাদের পরিচয় করিয়ে দিলেন সবাইকে, অধ্যাপক আসিফ নজরুল, যদি উনি আমাকে পরিচয় করাননি ফর সাম রিজন, আমাকে পাশ কাটিয়ে অন্যদের সবাইকে পরিচয় করে দিলেন। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে আমরা কথা বলবো 24-এর গণ অভ্যুত্থানের পূর্বাপর নিয়ে, সেই সঙ্গে গত 2 বছরের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি অনগ্রগতি নিয়ে। আজকে আমাদের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্য ডক্টর তানজিমউদ্দিন খান। ডক্টর তানজিমউদ্দিন খান, আপনাকে চর্চার সংলাপে স্বাগত। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে শুরু করি 24-এর 5 আগস্ট নিয়ে। আপনি 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, বিশেষ করে 5 আগস্টের আগে পরের অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী এবং অংশীজন। এর আগে 2 আগস্ট দ্রোহযাত্রা শুরু হয়েছিল আপনাদের নেতৃত্বে। এই যে এরপর 3 আগস্ট ছাত্রদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের আয়োজিত সমাবেশে সরকারের পতনের আহ্বান জানানো হয়। 2 আগস্ট যদিও দ্রোহযাত্রা থেকেও সরকারের পতন দাবি করা হয়েছিল। এই 2 আগস্টের দ্রোহযাত্রা, 3 আগস্টের ছাত্রদের সমাবেশ এবং 5 আগস্টের ঘটনার যোগসূত্রটা এবং আপনার অভিজ্ঞতা আমরা শুনতে চাই, আমাদের দর্শক শ্রোতাদের শোনাতে চাই। অনেক ধন্যবাদ। আমি শুরুতেই স্মরণ করছি 1971 সালে যারা শহীদ হয়েছেন, যারা প্রাণ দিয়েছেন বাংলাদেশের জন্য। স্মরণ করছি 1990-এর গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন। একইভাবে স্মরণ করছি 2024 সালে যারা শহীদ হয়েছেন, আবু সাইদ, ফারহান ফায়াজ সহ অন্যান্যদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসলে আমরা শিক্ষক হিসেবে আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোটা খুব স্বাভাবিক একটা ঘটনা, এবং বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে এবং আমরা শিক্ষক নেটওয়ার্কের সাথে যখন যুক্ত হলাম, শিক্ষক নেটওয়ার্ক গড়ে তোলার উদ্দেশ্যটাই ছিল মূলত ওই সময়ে একদিকে একাডেমিক ফ্রিডম, অন্যদিকে শিক্ষার্থীরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছিল। সাধারণত এসব ক্ষেত্রে শিক্ষকেরাই ঐতিহ্যগতভাবে ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছিলেন, কিন্তু বিশেষ করে ওই সময় যারা ক্ষমতাসীন ছিলেন তাদের সময়কালটা 15 বছর প্লাস। সেই সময়কালে শিক্ষকদের এই যে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ানো, শিক্ষকদের সংখ্যা খুব নগণ্য অবস্থায় পৌঁছে গেছিল। বিশেষ করে আপনার শিক্ষক সমিতি, এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এবং সরকারি দল, এই দুয়ের মধ্যে আর পার্থক্য করা যাচ্ছিল না।
বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোমাত্রায় সরকারের করায়ত্ত থাকে, আগেও থাকতো, কিন্তু এটা এতটাই প্রকট হয়েছিল দিনের শেষে শিক্ষক সমিতি এবং প্রশাসনের মধ্যে কোনো পার্থক্য ছিল না। এবং যারা প্রশাসনে কারণ ছিলেন, শিক্ষক সমিতি, প্রশাসন আর সরকার সব একাকার মিলেমিশে হয়ে একাকার হয়ে গেছিল। গেছিল। তো ওরকম পরিস্থিতিতে এটা আমাদের একটা নৈতিক একটা জায়গা, যে আমি যখন ক্লাসরুমে যাচ্ছি, আমার শিক্ষার্থীরা যখন নিপীড়ন নির্যাতনের শিকার হয়, আমাদের নিশ্চুপ থাকাটা, আমার আসলে ক্লাসরুমে আমি যাচ্ছি, আমার মধ্যে কিন্তু একটা বৈধতার সংকট তৈরি হয়। তো সেটা থেকে উত্তরণের জন্যই কিন্তু শেষ পর্যন্ত আমরা দলবদ্ধ হই। শিক্ষক নেটওয়ার্কের মতো একটা লুজ একটা প্ল্যাটফর্ম, এখানে সব ধরনের মানুষ আছে, সংখ্যায় যদিও আমরা খুব কম। তো তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত আমাদের এই জুলাই, তো জুলাই যারা এই গণঅভ্যুত্থানের ড্রাইভিং ফোর্স ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তো তাদের সাথে আমার সময় সময় কখনো কখনো যোগাযোগ হতো। বিশেষ করে নাহিদ যেহেতু আমাদের ফ্যাকাল্টিতে ছিল সোশিওলজির, আর তারপর হাসনাত, ওর সাথে মূলত আমি সকালবেলা যখন হাঁটতাম তখন কথাবার্তা হতো। তখন ফার্স্ট ইয়ারে পড়তো, বিভিন্ন রকম আলাপ, পরীক্ষার রেজাল্ট কীভাবে ভালো করা যায়, পড়াশোনা কীভাবে করা যায়, বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে কী সমস্যা হচ্ছে, এই ধরনের আলাপের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবং পরবর্তীতে ওদেরকে, নাহিদকে দেখেছি, এবং ওই যে নুরুদের যে সংগঠন গড়ে তুললো তারা, সেখানে ছাত্র অধিকার ছাত্র অধিকার পরিষদ, তো ওভাবেই তাদেরকে চিনতাম। তো যখন এই কোটা সংস্কারের সূত্রপাত আসলে অনেক আগে, কিন্তু 2018-তে আমরা একটা তার চরম প্রকাশ দেখলাম নুরুর নেতৃত্বে। এবং ইনফ্যাক্ট ওরা যে ছাত্র সংগঠন গঠন করলো কিংবা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করলো, সেই আলোচনা, হলো, হ্যাঁ, এবং সেই আলোচনাটা কিন্তু আমার বাসায় হয়েছিল। এবং বিশেষ করে 2018-তে যখন আমরা নিপীড়নের শিকার হলাম, এবং আমি নিজেও সে সময় সরকারি ছাত্র সংগঠনের হাতে, যেটা পত্রপত্রিকা খুললেই পাওয়া যায় এখনো, তো তখন ওরা আমার কাছে এসেছিল যে যেরকম একটা পরিস্থিতি, বিকজ তারা তো খুব নিরাপত্তাহীনতায় ছিল, এখন এই নিরাপত্তাহীনতাকে কীভাবে তারা দূর করা যায়। তো আমি বললাম ওদের একটাই উপায় হচ্ছে সংগঠনগতভাবে দাঁড়ানো, এবং সেই ক্ষেত্রে ডাকসু ইলেকশনে যদি ওরা অংশগ্রহণ করতে পারে তাহলে একটা শক্ত ভিত্তি তৈরি হয়, অন্ততপক্ষে এইটা কিছুটা রাজনৈতিকভাবে যদি সংগঠিত হয় তাহলে এটা কিছুটা নিরাপত্তা দেবে। এবং সেই আলাপের প্রেক্ষিতে কিন্তু ওরা পরে তাদের সংগঠন তৈরি করে এবং ডাকসুতেও অংশগ্রহণ করে এবং শেষ পর্যন্ত জয়ী হয়, যদিও সেই নির্বাচনও খুব প্রশ্নবিদ্ধ ছিল। এই ছিল আমার কোটা সংস্কার আন্দোলনের সাথে আমার সংযুক্ত হওয়া। এবং বিশেষ করে 2018 সালে শহীদ মিনারের যে ঘটনা, যেখানে আমাদের প্রফেসর আব্দুল মান্নান আমার বিভাগের, রুশাদ ফরিদি আমাদের ইকোনমিক্সের, প্রফেসর ফাহমিদুল হক, ওনারা সবাই শহীদ মিনারের ওই ঘটনার মধ্যে ছিলেন। কিন্তু বিশেষ করে মানে আমার সামনে আসাটা হচ্ছে দিনের শেষে আক্রমণটা কেমন জানি আমার উপরই হয়েছিল সেই সময়। তো ওটা লম্বা আলাপ, সে আলাপে না যাই। তো ওর পরে এই আন্দোলন তো বিভিন্নভাবে বিকশিত হয়েছে। তারপর আমরা নিরাপদ সড়ক আন্দোলনও দেখলাম। তো নিরাপদ সড়ক আন্দোলনের সময় যখন এটা শেষ পর্যন্ত একটা মানে নির্যাতনের শিকার তো তারাও হলো, তো ক্লাসরুমে আমি আলাপ প্রসঙ্গে বলেছিলাম যে এই যে নিরাপদ সড়ক আন্দোলনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যারা গেছে, যেসব স্কুল কলেজের শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে আসবে তখন পচা চামকে পা কাটতে পারে শাসক গোষ্ঠীর, এই আলাপটা আমি ক্লাসরুমে করেছিলাম। তো ওই জেনারেশনে কিন্তু শেষ পর্যন্ত মানে 24-এ আন্দোলন নেতৃত্ব দেয়। তো ওদের সাথে মূলত এই 2024-এর জুলাই আপনার একটা যোগাযোগ ছিল একটা ছাত্র শিক্ষকের যেরকম যোগাযোগ তো থাকে। তো 1 জুলাই আমার খেয়াল আছে, সম্ভবত রাজু ভাস্কর্যে তাদের একটা প্রোগ্রাম ছিল, তখন আমাকে ফোন করেছিল সজীব, আসিম মোহাম্মদ সজীব ভুঁইয়া, আমি নামটা ভুল না করি। তো সজীব আমাকে ফোন করে বলেছে, ওরা কিছু ঘোষণা দিচ্ছিল, তো ওরা আমাকে ফোন করে বলছিল স্যার আপনারা আসেন আমাদের সাথে সংহতি প্রকাশ করেন। তো আমি বললাম দেখো আমাদের এভাবে সংহতি প্রকাশ করাটা ঠিক হবে না, তোমাদের জন্য বিপদ বাড়বে, কারণ তাহলে ভাববে যে আমরা উস্কানি দিয়ে তোমাদেরকে পথে নামিয়েছি। তোমরা যদি আক্রান্ত হও, নির্যাতনের শিকার হও, সেক্ষেত্রে আমরা শিক্ষক হিসেবে যেটা করি সেরকমটাই করব। তারপর তো এই ওদের যে আন্দোলনটা সামনের দিকে আগালো, 14 তারিখের ঘটনাটা ঠিক 5 আগস্টের আগের, হ্যাঁ, কার সাথে আপনার যোগাযোগ হলো, কারা আপনার কাছে আসলো? হ্যাঁ, জুলাইয়ের ঘটনাটাই বলছি। তো বিশেষ করে আমরা 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের উপর আক্রমণ হলো বহিরাগতদের দিয়ে, একদম আমার সামনেই যে ছবিটা খুব আইকনিক হয়ে উঠলো, যে মেয়েটা
দুইটি মেয়ে। হ্যাঁ, সেটা কিন্তু ঠিক আমার বাসার প্রবেশ মুখেই, এবং সেই মুহূর্তে কিন্তু আমি বিশ্ববিদ্যালয় থেকে বাসার দিকে ফিরছিলাম। তো যখন আমি দেখলাম যে এফ রহমান হলের ঠিক উল্টো দিকেই, মানে এফ রহমান হলের গেটের কাছেই বাস ভর্তি অনেক লোকজন লাঠিসোঁটা নিয়ে আর কি। তার কিছুক্ষণ পরেই তারা বাস থেকে নেমে কিন্তু আক্রমণটা করলো, তার মধ্যে একটা মেয়ের উপর আক্রমণ করলো। তো সেই মুহূর্তে কিন্তু আমি ভিতরে ঢুকে আবার আমি ভাবছিলাম যে এটা আমি বের হয়ে প্রোটেক্ট করার চেষ্টা করি। তখন আমাকে ওখানে যারা অন্য শিক্ষক দুজন ছিল ওনারা তখন আমাকে বললেন, না এর মধ্যে যেন না, বিপদ হবে। এই ছিল প্রথম আর কি ওই দিনের অভিজ্ঞতাটা। তারপর 15 তারিখেও তো আক্রমণের শিকার হলো, বিশেষ করে চাংখারপুল, আমি যদি ভুল না করি তারিখটা। এবং তখন আমরা ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সিতে অনেকেই গুলিবিদ্ধ হয়ে যাচ্ছিল। তখন আমাদেরকে ফোন করা হলো যে ওখানে চিকিৎসা পাচ্ছে না ঠিক মতো। 15 কিংবা 16 তারিখ, আমার এক্সাক্ট তারিখটা এখন মনে নেই। তো তখন আমি আরও আমাদের যে কলিগ ছিল, এবং একটা সংবাদ আসলো যে জগন্নাথের একজন স্টুডেন্ট, সেও হচ্ছে পেটে গুলি লেগে আহত অবস্থায় এমার্জেন্সিতে আসছে। তো জগন্নাথের শিক্ষক ছিল, ও শিক্ষক নেটওয়ার্কের সাথে আছে, সৌম্য সরকার ইংরেজি বিভাগের শিক্ষক, আমাদের তাসনিম ম্যাডাম ইংরেজি বিভাগের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রুশাদ ফরিদি এবং সামনা লুৎফা, আমরা এই কয়েকজন কিন্তু সেদিন ঢাকা মেডিকেল কলেজ এমার্জেন্সিতেই ছিলাম। এবং আমরা একটা পর্যায়ে দেখছিলাম যে ট্রিটমেন্টের দেওয়ার ক্ষেত্রে একটু গড়িমসি ছিল। আমরা কিন্তু তখন ডিরেক্টর যিনি ছিলেন বাংলা সেনাবাহিনী থেকে, ওনাকে আমরা পরে ওনাকে অনুরোধ করলাম যে আপনি এসে এমার্জেন্সিতে থাকেন যাতে সবাই ট্রিটমেন্ট পায়। এবং সারাদিনই আমরা আসলে সেখানেই ছিলাম, এবং পরবর্তীতে তো ওখানেও আক্রমণ করা হয়েছিল। তারপর 15 জুলাই দিবাগত রাতে আদনান, ছাত্র ইউনিয়নের আদনান হচ্ছে আমাকে ফোন দিয়ে বলে যে মাহফুজ আলমের সাথে আমার, ও যেহেতু ল ডিপার্টমেন্টের ল ফ্যাকাল্টিতে ছিল, ওর সাথে আমার কখনোই সরাসরি কথা হয়নি, কিন্তু ওর যে স্টাডি সার্কেল ছিল এইসব বিষয়ে আমি জানতাম, কিন্তু ফিজিক্যালি ওর সাথে আমি কখনো মিট করিনি। তো আদনান বললো, স্যার ও একটু আপনার সাথে কথা বলতে চায়, কারণ ওরা খুব চাপের মধ্যে আছে, গোয়েন্দা সংস্থাগুলো ওদেরকে অনেক চাপের মধ্যে রাখছে, ওরা কি করবে এইটা নিয়ে একটু আলাপ করতে চায়। তো তখন আমি ঠিক আছে আসতে বলো, কথা বলি, কি জানি একটু। তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল। তো ও আসার পর দেখলাম খুস্কো পায়ে স্যান্ডেল পরা। তারপর আসলো, এসে আমাকে বললো যে স্যার আমরা খুব চাপের মুখে আছি, গভর্নমেন্ট চাচ্ছে একটা সেটেলমেন্টে পৌঁছাতে, তো আমরা গভর্নমেন্টের সাথে বসি। তো আমি বললাম, এখন তোমরা আসলে কি চাও, মানে আন্দোলন নিয়ে তোমাদের পরিকল্পনাটা কি? তো বলছে যে এই মুহূর্তে তো আসলে আমরা কি করবো এটা তো আমরাও বুঝে উঠতে পারছি না। তার মানে তোমরা কি সেটেলমেন্টে রিচ করতে চাও কিনা, গভর্নমেন্টের প্রস্তাব, তোমাদের প্রস্তাব সব কিছু মিলে। তো বললো স্যার সেটেলমেন্টে রিচ করলে এখন যে সমস্যাটা হবে এটা তো ভিন্নভাবে ইন্টারপ্রিটেড হবে, লোকজন ভাববে আমরা কম্প্রোমাইজ করলাম, টাকা পয়সা নিলাম কিনা, এগুলো তো। তা বললাম তোমরা এখন কি করবা? বলে স্যার এখন চাপ তো সামলাতে পারছি না। তো আমি তখন বললাম যে তাহলে এক কাজ করো, ও গভর্নমেন্টের সাথে বসতে হয়, গভর্নমেন্টকে এরকম একটা শর্ত দাও যে আমরা বসবো, কিন্তু সব কিছু ডকুমেন্টেড হতে হবে পাবলিকলি, কারণ তোমরা বসলা ওই গভর্নমেন্ট উপর তো আস্থা রাখা যায় না। তোমরা বসলে একরকম আলাপ হলো, এটার আবার ভিন্নভাবে গভর্নমেন্ট উপস্থাপন করলো, তখন কিন্তু আরেকটা বিপদ হয়ে যাবে অন্যরকম। হ্যাঁ, তখন আমি বললাম যে এরকম, মানে আমার অভিজ্ঞতা যেটা বলে তাতে আমার কাছে মনে হয় না গভর্নমেন্ট এটা রাজি হবে। একদম পাবলিকলি সব ডকুমেন্টেশন করা রাজি হবে, সেই ক্ষেত্রে তোমার একটা স্কোপ তৈরি হবে যে আন্দোলনটাকে সামনে নিয়ে যাওয়ার। কিন্তু যেহেতু তোমরা চাপ সামলাতে পারছো না, বিষয়টা অ্যাটলিস্ট একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য এই ধরনের একটা প্রস্তাব দাও। এই আলাপটা ওর সাথে অনেক লম্বা সময় ধরে অনেক কিছু আলাপের হলো। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা সেভাবে গড়ে উঠলো যেভাবে, এই যে সমন্বয়কদেরকে ঘিরে, এইটা আমার কাছে মনে হয় যে এদের কিন্তু কোনো সেন্ট্রাল কোনো কোঅর্ডিনেশন বডি ছিল না যে মার্ক করা যাবে যে তার নেতৃত্বে হচ্ছে কিংবা তার নেতৃত্বে হচ্ছে। এইটা আমার কাছে মনে হয় বিশেষ করে নাহিদের সাথে আলাপ হচ্ছিল যখন আন্দোলনের আগে, এটা বছরখানেক আগে, তো নাহিদ একটা কথা বলছিল যে স্যার আপনারা শিক্ষক নেটওয়ার্ক এত কিছুর মধ্যে কীভাবে সার্ভাইভ করছেন, এই সময় তো সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট।
তো আমি বলছিলাম যে আমাদের সার্ভাইভ করার একটা বড় কারণ হচ্ছে আমাদের কোনো নেতা নাই। যে আমাদেরকে যে ধরবে, যে আমাদের ধরবে তো প্রথম মাথাকে ধরবে, কিন্তু আমাদের তো ওরকম সুনির্দিষ্ট কোনো মাথা নেই। আমরা তো সবাই কাজ ভাগ করে নিই, আর এটা তো একটা লুজ একটা প্ল্যাটফর্ম। এটা এমন না যে খুব শক্তিশালী একটা সংগঠন, অনেক বেশি শক্তি। জাস্ট আমাদের নৈতিক শক্তিটা যে আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো, যার জন্য আমাদের এখানে কেউ নেতা না, আমরা সবাই এখানে সমানভাবে কাজ করি, এবং এটাই হচ্ছে সমস্যা যে আসলে আমাদেরকে কোথা থেকে ধরবে। তো আমার কাছে মনে হচ্ছে পরে আন্দোলনটার বিকাশ যেভাবে হয়েছে তার কাঠামোটা অনেকটা আমাদের আদলেই, যে আসলে শিক্ষক নেটওয়ার্কের আদলেই অনেকটা মানে সুনির্দিষ্ট কাউকে ধরে আন্দোলনটাকে দমানো যাবে এরকম অবস্থা ছিল না। তো যাই হোক, মাহফুজের সাথে আলাপের পরে তারপর তো আমরা ইনফ্যাক্ট আবু সাইদের মৃত্যু, ফারহান ফায়াজের মৃত্যু। ফারহান ফায়াজ হচ্ছে ওর মৃত্যুটা মানে খুব দূরের কেউ না, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম, তখন যে আমি স্টুডেন্ট পড়াতাম, তখন আমার স্টুডেন্ট তারই রিলেটিভ, ও আমাকে ফোন দিল ও যখন গুলিবিদ্ধ হলো, এবং ওরা সম্ভবত তখন সিটি হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো ফোন দিয়ে বললো যে আমি তো যেহেতু মোহাম্মদপুরে আমার বাসা ছিল, তো যেহেতু আপনি মোহাম্মদপুর, আপনি তো অনেকে চিনে থাকবেন, আমাদেরকে তো সিটি কলেজে ঢুকতে, মানে সিটি হসপিটাল ফিজিক্যাল কলেজের উল্টো দিকে, সেখানে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, কাউকে বলে এটা ব্যবস্থা করা যায় কিনা। ওইটার মধ্য দিয়ে বিশেষ করে মানে এই যে মানুষের মৃত্যুটা এত কাছে চলে আসছে, মানে আমারই পরিচিত মানুষ মারা গেল, এবং যথেষ্ট ক্লোজনেস, মানে ফারহান ফায়াজের না হলেও তার আত্মীয় স্বজনের সাথে সব কিছু মিলে এক ধরনের একাত্মতা তৈরি হয়। আবু সাইদ, তারপরে এটা। এদিকে আবার সংবাদ পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে পুলিশ ধরে নিয়ে গেছে। এখন কোনো খোঁজ খবর নাই, কিন্তু ও হাজতে আছে। আমাকে তখন জানালো দর্শন বিভাগেরই এক স্টুডেন্ট। তারপর আমি চিন্তা করলাম যে কী করা যায়। তখন আমি নিত্রাকে ফোন দিলাম, যেরকম আমাদের তো থানাতে দর্শন বিভাগের একজন আছে আটক হওয়া, আমরা কিন্তু দুজন আছে, আমরা কিন্তু জানতাম না, আমরা একজনই জানতাম। তো তখন আমি দর্শন বিভাগের চেয়ারম্যানকে ফোন দিলাম, তাদের স্টুডেন্ট অ্যাডভাইজারকে ফোন দিলাম। স্টুডেন্ট অ্যাডভাইজার যথেষ্টই মানে রেসপন্সিভ ছিল, সে কিছু একটা করার চেষ্টা করছিল, কিন্তু যিনি তখন চেয়ারম্যান ছিলেন ওনার মনে হলো না যে এই বিষয়ে খুব একটা আগ্রহ ছিল। তখন আমি চিন্তা করলাম তাহলে তো মানে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই জিনিসটাকে তো আসলে সেটেল করা যাবে না, তাহলে আমাদের কিছু একটা করা দরকার। তো নিত্রাকে বললাম, নিত্রা বললো ঠিক আছে, আমরা কিন্তু সমাবেশ ডাকছি, আমরা সমাবেশের মধ্য দিয়ে আমরা থানায় গিয়ে ওকে নিয়ে আসবো। এবং এটা আমি তখন বললাম ঠিক আছে, এটা আমরা কারোর সাথে শেয়ার করবো না, আমরা তাহলে কারোর সাথে শেয়ার করলে এটা গোয়েন্দা সংস্থা জানবে, শেষ পর্যন্ত আমরা থানা পর্যন্ত যেতে পারবো না। সো এটা আমরা কারোর সাথে শেয়ার করবো না, আমরা প্রোগ্রামের দিন মুখে মুখে আলাপটা নিয়ে যাব, কিন্তু তার আগ পর্যন্ত এটা আমরা চুপ থাকি। তারপর তো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বোধহয় সব বন্ধ টন্ধ চলাচল করে দিছে। আমরা পরের দিন আমাদের অপরাজেয় বাংলায় সমাবেশ, এটা 17 তারিখ বোধহয়, আমি ভুল না করি, 17 বোধহয়, 17 কিংবা 18। তো সেই সমাবেশ আমরা চিন্তা করলাম যে আমাদের তো মানে সত্যিকার অর্থে মানে শিক্ষক নেটওয়ার্কে তো সদস্য সংখ্যা খুব বেশি না, তো এটা সবার জন্য যদি উন্মুক্ত রাখতে হয়, তাহলে শিক্ষক নেটওয়ার্কে ব্যানারে না করে আমরা আসলে নিপীড়িত শিক্ষক সমাজে এই ব্যানারে আমরা করি। তো সব ঠিকঠাক হলো। এখানে তখন ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়নের ছেলেমেয়েরা ওরা দায়িত্ব নিল যে ব্যানার ওরা লিখবে, সকালে ব্যানার নিয়ে আসবে। তো সকাল হওয়ার পরেও ব্যানার নিয়ে আসছে না, আমরা খুব চিন্তায় পড়ে গেলাম, সমাবেশের প্রস্তুতি হচ্ছে। পরে বললো যে সব দোকানপাট বন্ধ, সন্ধ্যা কারফিউ দিয়ে দিয়েছিল আমি ভুল না করি, দোকানপাট সব বন্ধ, আর ওই কাপড় পাওয়া যাচ্ছে না। আমরা তো হাতে লিখতে চাচ্ছিলাম, কাউকে পাওয়া যাচ্ছে না। তখন ছাত্রফ্রন্ট এবং ছাত্রফ্রন্টের একটা ছেলে, ও হচ্ছে বোধহয় কাপড় জোগাড় করে বললো যে কাপড় জোগাড় করতে পারছি। তখন আমি আদনানের সাথে, ছাত্র ইউনিয়নের আরেকজন নেতা, আদনানের সাথে যোগাযোগ করলাম। ও বললো ঠিক আছে, আমাদের চারুকলায় স্টুডেন্ট আছে, ওদের কাছে পেন টেন থাকবে, এগুলো আমরা নিয়ে আসতে বলি। তখন ওরা নিয়ে আসলো। আমার মেয়ের যে ওদের ছবি আঁকার যা সরঞ্জাম ছিল সেগুলো নিয়ে আমার বাসায় খুব বড় না, ছোট একটা বাসা,
তো সেখানে আমরা ফ্লোরে বিছিয়ে নিজেরাই, বিশেষ করে চারুকলার একজন ছিল শিমুল ছিল, আর একটা জুনিয়র ছেলে ছিল সম্ভবত ফার্স্ট ইয়ারের। আমরা তখন এই নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের এই ব্যানারটা আমরা আমার ফ্লোরে দেখবেন যে ওই ব্যানারে ছোপ ছোপ দাগ আছে, কিন্তু কারণ আমরা নিয়ে যাওয়ার সময় ওটা আসলে ওইভাবে শুকায়নি। আমরা সব করলাম ফ্যান ধরে, টেবিল ফ্যান যা যা ধরে যেন তা হাতে শুকায়। তারপর আদনান সহ এখানে সৌম্য সরকারও ছিল, সেও এসেছিল সেই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ও ছিল, এবং ও তখন কিন্তু এটার ভিডিও করেছিলাম, জানি না ওর কাছে ভিডিও ক্লিপগুলো আছে কিনা। তখন আমরা এই ব্যানার নিয়ে আমরা উপস্থিত হলাম সমাবেশে। আমরা একটু দেরি করে ফেলছিলাম, ওখান থেকে বারবার ফোন দিচ্ছে, তাগিদ দিচ্ছে। সমাবেশ হলো? হ্যাঁ, সমাবেশ হলো। সমাবেশের পরে আমরা থানায় গিয়ে দেখলাম যে আসলে একজন স্টুডেন্ট না, এবং ওইটা কিন্তু আসলে কেউ জানতো না। এবং তখন ওখানে গিয়ে আমরা জানলাম যে চিটাগং ইউনিভার্সিটির একটা ছেলে ওখানে আছে আটক। তখন আমরা দুজনকে কিন্তু বের করে নিয়ে আসলাম। তার আগ পর্যন্ত কেউ জানতো না। এটা কি শাহবাগ থানা থেকে? শাহবাগ থানা থেকে। তার আগ পর্যন্ত কিন্তু কেউ জানতো না। যেটা টিভিতে দেখালো যে আপনাদের, হ্যাঁ, এটা কিন্তু তার আগ পর্যন্ত কেউ জানতো না, এবং বিশেষ করে সামিনা উৎপাদ। জি জি, ওটা কিন্তু আমি আর সামিনাই জানতাম, এবং আমরা কাউকে ওই সময় জানতেও দিইনি তার আগ পর্যন্ত, সমাবেশের আগ পর্যন্ত। সমাবেশে গিয়ে আমরা ডিসিশনটা নিলাম যেরকম স্টুডেন্ট একজন বন্দী আছে আমাদের দর্শন বিভাগের, তাকে ওখান থেকে নিয়ে আসতে হবে। তো ওখানে গিয়ে আমরা দুজনকে শেষ পর্যন্ত পেলাম। আচ্ছা, এরপর তো অনেক ঘটনা ঘটলো। এই ছাত্র নেতাদের ডিবি অফিসে আটক করলো, এরা যে বেরিয়ে আসলো, বের হওয়ার পরে আপনাদের সাথে যোগাযোগ কিভাবে হলো, বা যারা গ্রেপ্তার হলো না তাদের সাথে যোগাযোগ ছিলই? যোগাযোগ মানে ঠিক এই যে 3 তারিখের যে ওদের ঘোষণা এবং আপনাদের 2 তারিখের দ্রোহযাত্রা, এই দুইটার একটু আমি মাঝখানে বলিনি। ওই যখন ওরা গ্রেফতার হলো তখন তো আবার ওদের পরের ধাপে যারা ছিল, আচ্ছা, কাদের ছিল, রিফাত রশিদ সহ, আবার ওদের ধাপেরই সবাই গ্রেপ্তার জি, হয়নি, জি। 6 জন গ্রেপ্তার হলো। তো ওদের কারো কারো ফোন আমি পেলাম, এবং বিশেষ করে রিফাত রশিদ যেহেতু আমাদের বিভাগের শিক্ষার্থী, ওকে ট্রেস করা যাচ্ছিল না। ওর বাবা মা খুব চিন্তায় পড়ে গেছিল। তখন ডিপার্টমেন্ট থেকে প্রফেসর আব্দুল মান্নান সহ আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার আমার সাথে যোগাযোগ করে যে কী করা যায় রিফাত রশিদ নিয়ে। তখন কিন্তু আমরা বিভাগের পক্ষ থেকে তাকে খোঁজার চেষ্টা আমরা করছিলাম যেখানে যেখানে আমাদের যোগাযোগ আছে। তো ওই সময় যেটা গুরুত্বপূর্ণ, ওই ডিবি অফিস তো তারপর আমরা গেলাম, সেটাও কিন্তু সেই সিদ্ধান্তটাও খুব সহজ সিদ্ধান্ত ছিল না। আমরা সবাই ধানমন্ডির রেস্টুরেন্টে গিয়ে বসলাম, গিয়ে আমরা কেউ কেউ ভাবছিলাম যে আমরা আসলে এভাবে হঠাৎ করে যাওয়াটা ঠিক হবে কিনা, কিংবা আমরা আরেকটু গুছিয়ে জার্নালিস্টদেরকে জানিয়ে আমাদের নিজেদের সেফটির বিষয়টাও ছিল। কিন্তু তারপর বিশেষ করে এটার জন্য আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদ ফেরদৌস, আমাদের রুশাদ ফরিদি, এরা খুবই অগ্রণী ভূমিকা নিয়েছিল যে না, আমাদের যেতেই হবে। যেটাই হোক, আমরা একটা বিষয় আমরা নিশ্চিত ছিলাম যে ওখানে গেলে এটা তো কোনো ইম্প্যাক্ট তৈরি হবে না, ওদেরকে তো আর ছাড়বে না, কিন্তু মানুষের মধ্যে একটা সাহস তৈরি হবে। সেই জায়গাটা থেকে চিন্তা করি, কিন্তু যেহেতু ওরা আমাদের শিক্ষার্থী, তাদের মানে প্রাণ যেন আরও ঝুঁকির মধ্যে না পড়ে যায়, সেজন্য কিন্তু আমরা শেষ পর্যন্ত ঝুঁকিটা নিয়েছি, এবং ঝুঁকিটা নিয়ে কিন্তু সেখানে আমরা উপস্থিত হলাম। এবং পরবর্তীতে যেই যোগাযোগটা হয়েছে, বিশেষ করে আমাদের তরফ থেকে, মানে একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু 27, বিশেষ করে মেট্রো রেলের আক্রমণের পরে আমরা কিন্তু দেখছিলাম আন্দোলনটা স্থিমিত হয়ে গেছে, মোটামুটি সরকার তার নিয়ন্ত্রণ স্ট্যাবলিশ করে ফেলেছে। তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি সাংবাদিকদের সাথে মিটিং করলেন, ব্যবসায়ীদের সাথে মিটিং করলেন। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকাটা এবং খুব গুরুত্বপূর্ণ, এটা সবার মাথায় রাখতে হবে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনটা গড়ে উঠলো সেখানেও কিন্তু শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকেরাই ছিলেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় তো তখন বন্ধ করলো, এবং টেলিফোন নেটওয়ার্ক বন্ধ। এবং আরেকটা বিষয় একটু বলে রাখা দরকার, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো বন্ধ করে দিল, সে হলগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা আসার পর, বিশেষ করে ইউজিসি মারফতে ঘোষণাটা এসেছিল, আমরা কিন্তু আমাদের, এবং এটা তো আমাদের 17 তারিখের প্রোগ্রাম শেষে আমরা কিন্তু বেশ কয়েকজন আমরা কিন্তু ভিসির বাসায় গিয়েছিলাম, যাতে স্টুডেন্টদেরকে এরকম অনিরাপদ করে না দেওয়া হয়। মানে বিশেষ করে হল থেকে যাবে তাদের জন্য নিরাপদ ছিল না এই ক্যাম্পাস ছেড়ে বের হওয়া। চারদিক থেকে যারা ওই সরকারি সংগঠনে যারা ছিল, ক্যাডার কিংবা যারা মারামারি করে, তারা চারদিক থেকে ঘিরে ছিল, যার জন্য তাদের জন্য কিন্তু নিরাপদ ছিল না। যার জন্য আমরা কিন্তু ভিসির বাসায়, এবং ওখানেই আমাদেরকে, ওখানে যারা প্রক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রক্টররা ছিল, আরও তখনকার যারা নীল দলের নেতা ছিলেন বেশ কয়েকজন ওখানে ছিল,
তাদের সাথে আমাদের খুব উত্তেজনাকর বাক্য বিনিময় হয়, কিন্তু আমরা শেষ পর্যন্ত কিন্তু ভিসি মহোদয়কে পাইনি এবং চলে আসি। তারপর ওখান থেকে তো আপনার একটা গায়বানা জানা যায়, সেখানে আক্রমণ হলো। তো সব কিছু মিলিয়ে দিনের শেষে মেট্রো রেলের ঘটনার পর কিন্তু আন্দোলনটার গতিটা, ওরা অ্যারেস্টেড হলো, ডিবি অফিস নিয়ে গেল, আন্দোলন কিন্তু গতিটা ওরকম ছিল না। এবং এইটা আমার কাছে মনে হচ্ছে গোয়েন্দা সংস্থা হোক, আন্তর্জাতিক সংস্থা হোক, এটা কারোর ধারণার মধ্যে ছিল না যে এই আন্দোলন গতি পেতে পারে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়ের অংশগ্রহণের মধ্য দিয়ে। এবং এইটার একটা বড় রিজন ছিল, সে সময় আপনার নিশ্চয়ই মনে আছে, বিশেষ করে ব্লক রেড। এই ব্লক রেড এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসেও ওরা বেশিরভাগই কিন্তু ক্যান্টনমেন্ট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকে এবং তারা কিন্তু ভয়ঙ্কর ধরনের আক্রমণ, গ্রেফতারের শিকার হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা ছিল তারা তো ওইটা, এবং এখানেও নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক, আইইউবি যারা সংগঠিত করেছে সবাই কিন্তু শিক্ষক নেটওয়ার্কের সাথে আসলে যুক্ত। তারাই কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অগ্রণী, তার সাথে অনেকে আরেক ছিল, কিন্তু শিক্ষক নেটওয়ার্ক এরাও কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে। যদিও আমাদের এটা খুব এই গণঅভ্যুত্থানের ইতিহাসে আমি দেখছি যে প্রাইভেট ইউনিভার্সিটি, শিক্ষক নেটওয়ার্কে মুছে ফেলা হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটিকে মুছে ফেলা হচ্ছে। এবং 1 তারিখে আমাদের সাথে তখন সাংস্কৃতিক কর্মীদের যোগাযোগ হচ্ছিল, বিশেষ করে সমগীতের মাধ্যমে। বিথি ঘোষ নাম শুনে থাকবেন, বিথি ঘোষও খুব অগ্রণী ভূমিকায় ছিল। তখন সব কিছু মিলে আমাদের পক্ষ থেকে চিন্তা ছিল যে আমরা আসলে কী করব। এবং 1 তারিখে আমরা আনু স্যারের বাসায় বসেছিলাম। বসার পর আনু মোহাম্মদ স্যারের বাসায় তো এই দ্রোহযাত্রার আইডিয়াটা কিন্তু 1 তারিখে আমরা নিই। এবং আমি শেষ পর্যন্ত দ্রোহযাত্রায় আর থাকতে পারিনি। আমি পারিবারিক কাজে, বিশেষ করে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছিলেন, খুব সিরিয়াস, তো আমাকে রংপুর যেতে হয়েছিল। তো রংপুর গিয়ে, এটা খুব ইন্টারেস্টিং, রংপুর গিয়ে আমি চেষ্টা করেছিলাম যে আবু সাঈদের হত্যাকাণ্ডে একজন স্কুল শিক্ষার্থীকে আপনার মূল আসামি করা হয়েছিল, ক্লাস 9-এ পড়ে সম্ভবত, আমি যদি ভুল না করি। তো আমি ওখানে গিয়ে তার কোনো লিগ্যাল সাপোর্ট লাগবে কিনা সেই চেষ্টা আমি করছিলাম, কিন্তু এবং আমার যারা ওখানে আত্মীয়স্বজন আছে তাদের মাধ্যমে আমি তাদের খোঁজ পাই, তাদের বাসাটা, অ্যাড্রেস। প্রথম দিকে কেউ বলতে চাচ্ছিল না, ভয়ে। তো আমি তখন যাওয়ার চেষ্টা করলাম ওই বাসায়, কিন্তু দেখলাম যে বাসার ওই পাড়ার কাছে পিঠে এত পুলিশ দিয়ে ঘেরা, যেটা আমার জন্য নিরাপদ ছিল না। তখন ফোন আলাপ করে আমি বুঝতে পারি আসলে মূল ঘটনাটা পত্রিকায় যেভাবে এসেছিল তার ভিন্নতাটা আমি পাই সেখানে। এবং সেই ছেলেটা মিছিলে ছিল, মিছিল আক্রমণের শিকার হয় যখন, সম্ভবত গুলি, তখন সে সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হয়ে যাওয়ার পর সে আর সেন্স যখন ফিরে আসে, সে তখন থানার হাজতে নিজেকে পায়। এবং যেটা ওই পরিবারের মাধ্যমে জেনেছিলাম, তার পোশাকও পরিবর্তন করে দেওয়া হয়েছে। তার যে স্কুলের ইউনিফর্ম ছিল, সেই স্কুলের ইউনিফর্ম ব্যাগ তারা বলেছিল সম্ভবত পুড়িয়ে ফেলা হয়েছিল, তার জায়গায় ভিন্ন পোশাক তাকে পরানো। ছেলেটা তো বেঁচে আছে, ওই ছেলেটা বেঁচে আছে। পরে তার হত্যা মামলা, সেটা উইথড্র করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, এটা খুব সহজে উইথড্র হয়নি। আচ্ছা, আমরা আসি এখন 5 আগস্টের আগে। তারপর তো আমরা দোহযাত্রা আমি উপস্থিত থাকিনি। তারপর 3 তারিখে আবার আমরা বসলাম এবং আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে আমরা সরকারের যে পতনের দাবিটাকে আমরা আনুষ্ঠানিক একটা রূপ দিব। এবং বিশেষ করে আমরা আনু স্যারের বাসায় বসছিলাম, এবং যেহেতু আমাদের অনেকেরই 90-এর গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা ছিল, এবং সেখানে একটা সুবিধা ছিল, সেটা তো আসলে সুনির্দিষ্টভাবে 3 জোটের নেতৃত্বে এই গণ অভ্যুত্থানটা হয়েছিল, এবং 3 জোটের একটা রূপরেখাও ছিল যে সরকার পতন হলে পরের রূপরেখাটা কী হবে। আর এটা তো আসলে ওই অর্থে খুব ম্যাটিকুলাসলি ডিজাইনড, অন্ততপক্ষে আমার অভিজ্ঞতা বলে যে ওরকম কিছু ছিল না। এটা ইমপ্রম্পটু, এবং রাষ্ট্র যত নিষ্পেষণের মাত্রা বাড়িয়েছে, হত্যাকাণ্ডের ধারাবাহিকতা যত বাড়িয়েছে, প্রতি মানুষ মনে করেছে যে এই সরকার আমাকে নিরাপত্তা দিবে না। মানুষের বিক্ষোভ, দ্রোহ, সমস্ত কিছু, মানে অনেক দিনের ক্ষোভ তত বেগবান হয়েছে। হ্যাঁ, যার ফলে সেই সময় আমাদের মনে হচ্ছে যে আমাদের এটা যে খুব এখন গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে আমরা পৌঁছেছি, সরকারের পরিবর্তন, এবং একই সাথে হচ্ছে সরকার পরিবর্তন পরবর্তী অবস্থাটা কি হবে, সেখানে একটা রূপরেখা প্রস্তাব দেয়া। মানে আপনারাই প্রথম অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিলেন। আমরা হচ্ছে রুশাদ ফরিদির লালমাটিয়ার বাসায় আমরা ঢাকা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির ইউল্যাব, নর্থ সাউথ, তারপর হচ্ছে আমাদের সাথে কিছু শিক্ষার্থীও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট ইউনিভার্সিটি, সবাই মিলেই কিন্তু আমরা আলোচনা করে রূপরেখাটা তৈরি করি। বুয়েটের ভাই ছিলেন, হাসিব ভাইও ছিলেন,
সেগুলোর মধ্যে দিয়ে শেষ পর্যন্ত আমরা কিন্তু 4 তারিখে ফর্মালি শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে আমরা এর উপর তার আগে 3 তারিখ তো ছাত্র সমাবেশ থেকে সরকারের পতন চাওয়া হলো, মানে আমরা দূরযাত্রায় তো আমরা প্রথম আপনারা প্রথম চেয়েছেন, তারপর 3 তারিখ সমাবেশ হলো। ওইটাকে ঘিরেই কিন্তু আমরা তখন এই রূপরেখার বিষয়টাও আমরা কিন্তু 3-4 তারিখে ছাত্রদের সাথে আপনাদের যোগাযোগ হয়েছিল? 3-4 তারিখে যোগাযোগটা ওই সময় আসলে খুব সহজ যোগাযোগ ছিল না। কখনো কখনো আমরা করতে পারছিলাম, যেহেতু ফোন খুব সেফ ছিল না, আমাদের আমার নাম্বার অকেজো হয়ে গেছিলো। আমার যে ফোন নাম্বার ছিল আমি আরেকটা নাম্বার ইউজ করছিলাম। তো তখন মূলত মানে এই আমরা যে মানে এক দফায় যাচ্ছি এই আভাসটা কিন্তু সব পক্ষ থেকেই আসছিল। তো সেই দিক থেকে আমরা কিন্তু কনফিডেন্ট হয়েছিলাম যে আমরা আসলে 4 তারিখে তাহলে। আপনার সাক্ষাৎকারে আছে ছাত্রদের আবার কেউ কেউ ঠিক এক দফায় যাবে কি যাবে না এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল কারো। কারণ হচ্ছে আসলে এই আন্দোলনটা শেষ পর্যন্ত এই পর্যায়ে আসবে এই ভাবনাটা তো আসলে আগে ছিল ওই অর্থে কারোর মধ্যেই ছিল না, যেন এই দ্বিধাটা ছিল। কারণ সরকারের পতন, যেমন আমি 3 তারিখে এসেই আম্মাকে বললাম যে তুমি মনে করো আল্লাহ নামে আমাকে উৎসর্গ করে দিছো, কারণ আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি এখন, এটা মানে সরকার টিকে থাকলে আমাদের পরিণতিটা কি হবে এটা খুব অনুমেয় ছিল। ওই ঝুঁকিটা আমাদের কিন্তু নিতে হয়েছিল, কিন্তু এটা ছাড়া আসলে কোনো বিকল্প ছিল না। যেই মাত্রায় হত্যাকাণ্ডগুলো ঘটছিল তাতে আসলে এটা খুব অপরিহার্য হয়ে পড়ছিল সব কিছু। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনার এটা মনে আছে কিনা, একটা ইন্টারভিউতে আরাফাত রহমান বলেছিল যে এত গুলি মজুদ আছে যেটা 5 লাখ না কত, মানে 5 বছর ওই গুলি করা যাবে। তো এইটা একটা উত্তেজনা তৈরি করছিল। এবং আমাদের যে অ্যাডভোকেট মতিনাল মঞ্জুর প্রীতম, ও কিন্তু এটা শুনে খুব উত্তেজিত হয়ে আমার বাসায় এসেছিল যে আমরা বুক পেতে দিই, আমাদেরকে গুলি করুক। ওর সাথে আমার ব্যক্তিগত অনেক পুরনো সম্পর্ক সেই সুবাদে, এবং ও কিন্তু গুলির মুখোমুখি হচ্ছিল কবি নজরুল ইনস্টিটিউটের ওখানে, তাকে লক্ষ্য করে কিন্তু গুলি ছুড়েছিল। তার পরিবার তার সাথে ছিল, পরিবারের সাথে ছিল, এবং তারা জি ভিডিও ক্লিপ আছে ওর কাছে, ওকে যে গুলি করা হচ্ছিল। তো ও কিন্তু তখন খুব উত্তেজিত হয়ে আমার বাসায় 4 তারিখ রাতে, 5 তারিখ তো সরকারের পতন ঘটে, 4 তারিখ রাতে ছাত্রদের সাথে কি যোগাযোগ হলো? না, আমাদের সরাসরি 4 তারিখ রাতে আসলে যোগাযোগ হয়েছে 5 তারিখে। 5 তারিখে সন্ধ্যায় সম্ভবত নাহিদ, আমি যদি ভুল না করি 5 তারিখ সন্ধ্যায়, কিন্তু 5 তারিখ সকাল 9টায় তো আপনি বিশেষ জায়গা থেকে আপনি টেলিফোন পান। হ্যাঁ, এটা হচ্ছে কারণ 4 তারিখে আমাকে ওই যেটা আমি বলেছি যে আমাকে বলা হলো যে আমাদের 10 জনকে তুলে নিয়ে যাবে। এরপর আমাকে এক বন্ধু, সেও ক্যান্টনমেন্টে, ও আমাকে বললো যে আমি কোথায়, তো আমি বললাম আমি তো বাসায়। ও বললো ক্যান্টনমেন্ট সশস্ত্র বাহিনীতেই? জি, আমার একদম মানে খুব ক্লোজ বন্ধু আর কি, ছোটকালের। তো আমাকে বললো যে এখানে থাকাটা ঠিক হবে না, তুই চলে যা অন্য কোথাও। তো আমি বললাম যে আমি কোথায় যাবো, এখানে এখন টেকনোলজি এত অ্যাডভান্সড, বিশেষ করে আইটি টেকনোলজি, এটা আমাকে ট্রেস করা তো কোনো বিষয় না। শহীদ গিয়াসউদ্দিন আহমেদ আবাসিক এলাকার নাম, এখানে আরেকটা শহীদ হবে, এইটা ভেবে আমার মেয়ে আমার পাশে খুবই সব টেন্সড আর কি, এবং সারা রাত ঘুম হয়নি। সূরা কালাম যা পারি সে পড়ছিলাম, হ্যাঁ, কিংবা ভাবছিলাম যে কিছু হলে কোথায় ভাগবো। তো ওর মধ্যে তারপর ওই 5 তারিখ 9:30-10টায় আমি ফোনে যেটা বুঝলাম, আমাকে জানানো হলো যে চলে যাচ্ছেন। তো এখন আমি ভাবতেছি এটা আমাকে সান্ত্বনা, গেম ইজ ওভার, হ্যাঁ গেম ইজ ওভার, আমাকে সান্ত্বনা দিচ্ছে কিনা। তো এই জন্য আমি এটা খুব সাহস করে কাউকে যে বলবো, খালি আমার মাকে, এবং ওইটা শুনে আমি ভয়ঙ্কর চিৎকার দিলাম আর কি। এবং মাকে বললেন প্রথম? হ্যাঁ, এবং এটাও বলে রাখি আমার মা কিন্তু 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত স্যালাইন দেওয়া ছিলেন। এবং আমি যখন বলেছিলাম যে আমাকে উৎসর্গ করে দিছো, ওর পর থেকে উনি কিছু খেতে পাননি, এবং পানি খেয়ে থাকছিলেন, পানিটাও বমি হয়ে যাচ্ছে, যার জন্য স্যালাইনে রাখতে হয়েছিল, মানে এতটা উনি টেন্সড হয়ে গেছিলেন। তো ওইটার পরে মানে এমন একটা চিৎকার দিলাম, কিন্তু আমি আবার কাউকে বলতেও পারছি না, মানে এটা রিমার হতে পারে, কি হতে পারে, আমরা তো নিশ্চিত না। তো শেষ পর্যন্ত তারপর ওই দিন সকালে আমি আবার শহীদ মিনারের দিকে যাওয়ার চেষ্টা করলাম, শহীদ মিনারের দিকে যেতে পারছিলাম না, কারণ তখনও বাইরের কেউ তা জানে না। তো বেলা বাড়ার সাথে সাথে সম্ভবত 12টা একটা মানুষজন হলো, তখন আমি শাহবাগের দিকে গেলাম। এই হলো ঘটনা। আর 5 তারিখে যখন আপনার প্রেস কনফারেন্স করলো সেনাপ্রধানের নেতৃত্বে এবং সেনাপ্রধানের ঘোষণা, আপনাদের আমন্ত্রণ আমরা কিছুই আসলে জানতাম না। 5 তারিখে একটা প্রেস কনফারেন্স হবে। পরে আমি নাহিদকেও জিজ্ঞেস করেছিলাম,
যে তোমরা জানতে কিনা, ওরা বললো স্যার আমরাও কিছু জানতাম না এবং আমাদের সাথে কোনো ধরনের আলাপ হয়নি, কিংবা আমি জানি না মানে এটা সত্যতা কিংবা কিন্তু ওইটা বলেছিল যে ওদেরকে আসলে কোনোভাবে এটা জানানো হয়নি যে 5 কিন্তু তারিখে ছাত্রদের জানানো হয়নি, কিন্তু রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ রাজনৈতিক জানানো হয়েছে। দলগুলোকে আমন্ত্রণ করা হচ্ছে। আমাদের একজন অধ্যাপক ওখানে ছিলেন, আরও কিছু শিক্ষার্থী বুঝে দু একজন ছিল, কিন্তু তারা কারা কিভাবে গেল সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। মানে তারা এই যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এরকম কেউ এরকম না। কোনো মুখ ওখানে তো আমরা আসলে পাইনি, যার জন্য আমি ওটা নাহিদের কাছে কনফার্ম হতে চাচ্ছিলাম। যখন ওর সাথে আমার এই 6 তারিখে যখন দেখা হলো যে তোমাদেরকে বলেছিল কিনা 6 তারিখ দেখা হলো বঙ্গভবনে। না, এটা হচ্ছে ওরা মাইক্রোবাস নিয়ে আমার বাসায় এসেছিল, যে এই বঙ্গভবনে আমাদের দুজন, প্রথমে জানতাম 4 জন শিক্ষক যাবে, তো পরে শুনলাম 2 জন শিক্ষক, তো ওই জন্যই ওরা এসেছিল যে বঙ্গভবনে আমরা কে যাব। তো তখন আমাকে ওরা কলাভবনে নিয়ে গেল। কলাভবনে অপেক্ষা করছিল আমাদের গীতিরা নাসরিন ম্যাডাম ছিলেন, সামিনা লুৎফা ছিল, মঞ্জু আল মতিন ছিল, এই 3 জন ছিল। ওখানে গিয়ে পরে ওরা বলছিল যে কে যাবে, তো আমি বললাম যে মানে 2 জন গেলে তাহলে একজন ফিমেল একজন মেল যাক। পরে নাহিদ বললো না স্যার, একজন অলরেডি ইয়েতে আছেন, বঙ্গভবনে একজন আছেন, আমাদের একজন অধ্যাপক উনি আছেন, সো আপনাদের তরফ থেকে তাহলে একজন। কোন বিভাগের? আইন বিভাগের প্রফেসর আসিম নজরুল। তো তখন আমি বললাম যে তাহলে একজন ফিমেল কেউ যাক, হয় গীতেরা নাসরিন অথবা সামিনা লুৎফা। তো এটা নিয়ে আমাদের মধ্যে খুব মানে আমি একেবারেই, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এর মধ্যে আর শেষ, আমাদের দায়িত্ব এই পর্যন্তই। তখন মঞ্জুল মতিন আমাকে একদম জোর করে একদম চ্যাংদোলা, যেটাকে বলে চ্যাংদোলা করে মাইক্রোবাসে তুলে দিল। ওখানে তখন দেখলাম যে হাসনাত ছিল, মাহফুজ ছিল, নাহিদ ছিল, আরো কেউ ছিল। বঙ্গভবনের গেটে কি কি দেখলেন? বঙ্গভবনের গেটে তখনও যাইনি আমরা, তখন ওখান থেকে ওরা আমাকে আবার কার্জন হলে নিয়ে গেল। তো কার্জন হলে আক্তারের সাথে দেখা হলো, সাজিসের সাথে ওটা আমার প্রথম দেখা, এবং ওরা তখন আমাকে একপাশে দাঁড় করিয়ে রাখলো, ওরা নিজেরা তখন আলাপ করলো আর কি, আমি জানি না ওদের আলাপটা কি ছিল। ওরা একপাশে আমাকে দাঁড় করিয়ে রেখে নিজেরা আলাপ করলো, এবং শেষ পর্যন্ত প্রায় 15-20 জন একটা গ্রুপ ওরা ঠিক করলো কারা যাবে। তখন আমরা মাইক্রোবাসে করে, আমরা সম্ভবত তখন আসরের আজান দিচ্ছিল, আমরা 4:30-5টা নাগাদ আমরা ওই মাইক্রোবাসে করে বঙ্গভবনে পৌঁছাই। তো বঙ্গভবনে পৌঁছানোর মুহূর্তেই দেখছিলাম আমাদের যিনি অধ্যাপক আসিফ নজরুল, উনি ওই বঙ্গভবনে ঢোকার মতো একটু বারান্দার মতো আছে, ওখানে উনি পাইচারি করছেন। তো আমরা তখন ওখানে গেলাম, আমাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হলো একটা হল রুমে, আমাদের খাবার দাবার দেওয়া হলো, আমরা খাবার দাবার খেলাম। তো যাওয়ার সময় নাহিদ আমাকে বলছিল স্যার এটা বিষয়টা খুবই অবাক কাণ্ড যে আমরা এই ছেঁড়া স্যান্ডেল পরে পথে হাঁটতাম, এখন পথে হাঁটতে হাঁটতে দেখি বঙ্গভবনে ঢুকছি। তো এটা একটা অদ্ভুত একটা অনুভূতি ছিল, বিকজ এটা তো আমাদের কল্পনা অতীত ছিল যে বাংলাদেশের ইতিহাসের উপর একটা ঘটনার আমরা প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষ একটা সাক্ষী। তো আমরা তখন ওই অনেকক্ষণ অপেক্ষা করছিলাম এই হল রুমে। তো ওই পর্যায়ে বোধহয় প্রেসিডেন্টের মিলিটারি সেক্রেটারি এসে বললেন যে আমাদের একটু দেরি হবে, কারণ আর্ম ফোর্সেস যে 3 চিফ আছেন ওনারা জ্যামে পড়েছেন, তো একটু সময় লাগবে হয়তো। কিন্তু এই যে বঙ্গভবনে তখন ছাত্র নেতারা গেলেন, বঙ্গভবনে যাওয়ার ব্যাপারে কেউ আপত্তি করেনি? না, কারো অনীহা ছিল? ওরকম অনীহা তো আমাদের ওখানে আমার অভিজ্ঞতায় সেটা না, ছিল। পরবর্তীকালে যে বিষয়টা আসলো হ্যাঁ যে রাষ্ট্রপতি, হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে মানে এটা আমারও প্রশ্ন ছিল যে আমরা রাষ্ট্রপতি, সংবিধান এর মধ্যে তো অনেকে বলছিল যেটা আমাদের নিরাপত্তা সংবিধানের মধ্যে থাকতে এক ধরনের আমার অবশ্য ব্যাখ্যাটা ছিল সংবিধানের মধ্যে থাকা না থাকায় কোনো পার্থক্য তৈরি করবে না। হ্যাঁ, যারা আর সরকারি নাই তারা ফিরে আসলে এই সংবিধান থাকলে কি আর না আইনি থাকলে কি? ব্যাখ্যাটা কারা দিলেন? এইটা মানে নাহিদের সাথে আলাপ করে যেটা মনে হচ্ছে সেক্ষেত্রে আমাদের যিনি আইনের অধ্যাপক ছিলেন ওনার ভূমিকাটা মুখ্য ছিল, যে সংবিধানের কোন ধারায় আসলে আমরা এইটাকে নিরাপদ, মানে নতুন সরকার গঠন নতুন করা সরকার, যাবে। সম্ভবত আমি ভুল না হলে, এবং এই ওদের আলাপের মধ্য দিয়ে এই আভাসটা ছিল যে উনি আসলে এই প্রসঙ্গটা এনেছিলেন। তাহলে 6 তারিখ সিদ্ধান্ত হলো যে নতুন সরকার হবে এবং নতুন কে সরকার প্রধান মানে হবে। ওই দিন আসলে উপদেষ্টা পরিষদ নিয়ে সামগ্রিক আলাপ হয়নি, হয়তো সরকারের উপদেষ্টা পরিষদ। হ্যাঁ, কিন্তু আলাপ তো সব সামগ্রিক হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে আসলে কে আসলে মানে সরকার প্রধান হবেন, প্রধান উপদেষ্টা হবেন।
মানে ভবিষ্যৎ রূপরেখা, না, রাষ্ট্র এই- কাঠামো, এগুলো- সংস্কার, এগুলো এসব নিয়ে কোনো আলাপই আলোচনা ছিল না। হয়নি। শুধুমাত্র প্রধান উপদেষ্টা কে হবেন সেটা নিয়ে দীর্ঘ সময় তার আলাপ করেছে, এবং ওই আলাপে আমরা শিক্ষকেরা কেউ ছিলাম না। এবং না থাকার রিজন হচ্ছে, যখন দেরি হবে সেই মুহূর্তে নাহিদ এসে বলল যে স্যার আমরা একটু হোমওয়ার্ক করি, কি আলাপ করব, কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। আপনারা তো যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশনস, আপনাদের নেগোসিয়েশন পড়ান, এগুলো একটু আমরা নিজেরা একটু হোমওয়ার্ক করে নিই। তো তখন আমরা নিজেরা বসে আলাপ করছিলাম। তো সেই আলাপ ওরা আপনাদের সাথে আলাপ করছিলেন? মানে নাহিদরা, আমরা মানে সবাই মিলে ছাত্রনেতারা, 15-20 জন যারা ছিলাম সবাই একটা, কারণ শিক্ষক তো আপনি, জি আরেকজন শিক্ষক ছিলেন। আমাদের অধ্যাপক আসিম নজরুল ছিলেন, আমরা সবাই এই আলাপগুলো করছিলাম। তো আলাপের প্রসঙ্গে কিছু কিছু নাম আসছিল, নামগুলো আমার এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু মনে হচ্ছিল যে আমাদের মধ্যে একটা ডিসকমফোর্ট ছিল ওই নামগুলো শুনে। তো নাহিদ আমাকে তখন ইশারা করে, একটা পিলার ছিল, আমার পিলারের আড়ালে নিয়ে গেলেন। তো পিলার আড়ালে নিয়ে গিয়ে বললেন যে স্যার আমাদের তো একটু মনে হয় একটা ডিসকমফোর্ট, অন্য শব্দ ছিল কিন্তু এরকম একটা ডিসকমফোর্টের কথাই বলেছিল, যে বিশেষ করে আমাদের আরেকজন আইনের অধ্যাপক যিনি ছিলেন উনি হয়তো কিছু নাম বলছিলেন যেটা আসলে একটু মানে ওরা পছন্দ করতে পারছেন না। আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না আমরা আর কি। তো বলছে স্যার এখন ওই আলোচনায় যদি এই নামগুলো আসে, কারণ তখন তো আমাদের ধারণা ছিল উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা হবে, ওই নামগুলো আসলে তখন আমরা নিজেদের মধ্যে তো আর মানে ঝগড়াঝাটি করতে পারবো না, এখন আমি কি করব বুঝতেছি না। তো আমি তখন বললাম যে ঠিক আছে, একটু সময় দাও আমাকে, ভাবি কি করা যায়। আর বললো যে স্যার আমাদের 4 জন যেতে পারবো। আমি বললাম ঠিক আছে, একটু সময় দাও, আমি ভাবি কি করা যায়, আর তোমরা কারা যাবো ওটা ঠিক করো তাহলে। তারপর ও আবার আসলো 15-20 মিনিট পর। স্যার ও আমাকে বললো স্যার আমরা এই 4 জন যাচ্ছি, আমি, মাহফুজ ভাই, নাসির আর সজীব। তো আমি আবার বললাম সজীব যাবে, আমি একটু কিন্তু আশঙ্কা প্রকাশ করলাম। তো নাহিদ বললো স্যার কেন, কি হয়েছে? এমন সজীবের তো মাথা গরম, ওকে নিয়ে এই ধরনের নেগোসিয়েশনে যাবা, এটা মানে আমি খুব একটা আস্থা পাই না। তো নাহিদ আমাকে বলছে স্যার মানে এই ধরনের মাথা গরম লোকও তো এইসব আলোচনায় দরকার, কারণ কোথায় কীভাবে টার্ন নেবে এগুলোরও প্রয়োজন আছে। তো আমরা দেখো তোমরা যদি মনে করো। তখন স্যার বললো স্যার আপনাদের এটা কী করবো? তো আমি বললাম যে ঠিক আছে আমি যাচ্ছি না। তো নাহিদ বললো স্যার আপনি যাবেন না মানে কি? আমার না, আমি যাচ্ছি না, তাহলে আমাদের শিক্ষকরা তো আমরা কেউই যাব না। এখন মূল বিষয় হচ্ছে তোমরা 4 জন সামলাতে পারবা কিনা। ও বলে স্যার সামলাতে পারবো, না পারলে বলবো, প্রেস কনফারেন্স করবে, আমরা পারিনি, কিন্তু 4 জন পারবো। বললেন স্যার পারবো। তারপর কিন্তু ওরা 4 জনই মূলত মূল আলোচনাটা করেছে। ওখানে ভিতর আলোচনা কি হচ্ছে সামগ্রিকভাবে ওদের সাথে পরে তো ওখানে আলাপ হয়নি। শিক্ষকদের কেউ ছিলেন না? আমরা শিক্ষকেরা কেউ ছিলাম না, মূলত ওই 4 জনই আলাপটা করেছে। আচ্ছা, আলাপ করে ওরা বের হলো কখন? তখন আপনারা বেরোলো লম্বা সময় পরে, একদম রাত 12টার পরে মনে হয়, আরো পরে। তখন কি আপনারা বঙ্গভবনে ছিলেন? আমরা না? বঙ্গভবনে ছিলাম। বঙ্গভবনে ছিলেন। হ্যাঁ, ওরা আমরা- বের হওয়ার পর আবার আপনাদের সাথে জি, কথা হলো? জি জি কি আমরা কথা হলো? মূলত ওখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তো আমি খালি বের হওয়ার সময় মাহফুজ হয়তো আমাকে এরকম, না নাহিদ আমাকে এরকম, মানে বিজয় আর মাহফুজ বললো স্যার ডান। তো বললো যে আমরা শুধু একটা ডিসিশন নিতে পারছি, সেটা হচ্ছে প্রধান চিফ উপদেষ্টা। অ্যাডভাইজার কে হবেন। তো এই মোটামুটি প্রধান উপদেষ্টা নিয়ে তো মতভেদ ছিল, এবং ওদের সাথে অত ডিটেল আলাপ হয়নি, কিন্তু আমি একটু বোঝার চেষ্টা করেছিলাম কি কি নাম এসছে। তো ওরা বলছিল স্যার একটা নাম বাদে, মানে প্রফেসর ইউনূস বাদে অন্য যে কোনো নাম ওয়েলকাম। তো অন্য যে কোনো নামের জন্য তাদের মানে এটা বলছিল আর্মি থেকে? আর্মি থেকে, হ্যাঁ, যে কোনো নামের জন্য প্রস্তুত তারা। তো একটা নাম নিয়েই তাদের, এটা খুব সহজ ছিল না আর কি এটাতে রাজি করানো। তো এই পরে আপনাদের সাথে সে কি আলাপ হলো? আমাদের সাথে তো আর কোনো আলাপ হয়নি। পরে আমরা হচ্ছে আনুষ্ঠানিকভাবে তো এটা অনুমোদন নিতে হয় মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে। তো তখন রাষ্ট্রপতি অনুমতি যে প্রক্রিয়া শুরু করবেন উনি আসলেন। তো নাহিদ সামনে ছিল, তার পেছনে রাষ্ট্রপতি, তার একটু পেছনে আমি ছিলাম। তো প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি ওই দেখলাম যে নাহিদের পিঠে পিঠে হাত দিয়ে বলতেছে যে কাঁধে হাত দিয়ে, ওয়েল ডান বয়েজ, ইউ হ্যাভ স্যালভেজড বাংলাদেশ, এটা বললেন আর কি। ওইটা আমার জন্য একটু বিষয় ছিল, কারণ কিন্তু উনি আরেকটি শব্দ বলছিলেন যে এটা পরে। আচ্ছা, এটা হচ্ছে যখন আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পর তো উনি যখন ওনার চেয়ারে বসবেন একটা কনফারেন্স রুমের মতো,
তো উনি বসতে বসতে তখন বললেন যে মানে একজনের ইগো আমাদের Arrogance. অ্যারোগেন্স আমাদের সবাইকে ডুবালো। এখন তখন পরিবেশটা কেমন ছিল, মানে পরিবেশটা তো ভালোই ছিল, একটু গুমট ছিল। আমাদের তরফ থেকে তো আমরা খুব উৎফুল্ল যে যাক একটা সেটেলমেন্টে আমরা পৌঁছেছি, কিন্তু কিন্তু রাষ্ট্রপতি কিভাবে দেখলেন? মানে তার এই যে রাষ্ট্রপতি- এই দুই মন্তব্যে তো মনে হয় যে তিনি ছাত্রদেরই প্রশংসা করেছে হ্যাঁ আন্দোলন। মানে রাষ্ট্রপতির আমার কাছে মনে হয় না যে ওরকম কোনো ভাবাবেগ দেখলাম, যথেষ্টই উনি ওনার ইমোশনকে নিয়ন্ত্রণ করে রাখতে পারছিলেন। কিন্তু ওই আমাদের পরিচয় পর্বটা হলো, যদিও আমার পরিচয় করে দিয়েছেন অধ্যাপক আসিফ। সেনাবাহিনীর যারা ছিলেন তারা আমি বলছি আসিফ নজরুল আমাদের পরিচয় করে দিলেন সবাইকে, অধ্যাপক আসিফ নজরুল, যদি উনি আমাকে পরিচয় করাননি ফর সাম রিজন, আমাকে পাশ কাটিয়ে অন্যদের সবাইকে পরিচয় করে দিলেন। আমার শেষ পর্যন্ত আমি আবার ফ্লোর নিয়ে বললাম মানে যে আপনি আপনার নিজের পরিচয় নিজে আমার দিলেন। নিজের পরিচয় আমার তখন নিজেকে দিতে হলো আর কি। তো ও পরে অনুমোদনের বিষয়টা যখন আসলো, ওনাদের কি ডিসিশন হয়েছে মিটিংয়ে, আমাদের যিনি সেনাবাহিনী প্রধান উনি নাম বললেন যে এই সিদ্ধান্তে আমরা পৌঁছেছি। তো এই নামটা বলতে খুব স্বস্তি ছিল না, এবং একটা সবার মধ্যে একটা অস্বস্তি কিন্তু ছিল। মানে এটা সহজে খুব গ্রহণযোগ্য নাম ছিল এটা আসলে মনে হয়নি। আপনি যে সংগঠনের প্রতিনিধিত্ব করতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক, মানে শিক্ষক নেটওয়ার্ক নামটাকে কিভাবে নিয়েছে? শিক্ষক নেটওয়ার্কের নাম ওখানে কোনো না, উচ্চারণ, শিক্ষক নেটওয়ার্ক নামটা আসলে বা যেটা আপনি ব্যক্তিগতভাবে একটা আপনারও অস্বস্তি ছিল? অস্বস্তি মানে এটা তো ধরেন একটা সামগ্রিক, এটা মানে ওনাদের দৃষ্টিভঙ্গির অস্বস্তি না, এটা একটা সামগ্রিক একটা অস্বস্তি। মানে যিনি এবং তো এটা এবং এই নামটা এবং মানে তিনি তো নাহিদের- এই কোনো আন্দোলন না, সংগ্রামে নাহিদের সাথে যুক্ত যখন ছিলেন আলাপ না। হচ্ছিল এটা নিয়ে, পরে বিশেষ করে আমরা মিটিং এর শুরুতেই যে আসলে চিফ অ্যাডভাইজার কি হতে পারে, কে হতে পারেন, তখন এই নামটা নিয়ে যখন আলাপ হচ্ছিল, তো আমি তখন বলছিলাম যে মানে নামটা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, এই ইন্টারন্যাশনাল রিলেশন স্টুডেন্ট হিসেবে মানে বিশেষ করে তখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা ডোমেস্টিক পলিটিক্সের চাইতে ইন্টারন্যাশনাল পলিটিক্স, পার্টিকুলারলি ইন্ডিয়া এবং ইউএসএ এর যে রোল, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তখন আলাপটা হচ্ছিল যে এই দুটো দেশকে সামলানোর জন্য এরকম কোনো ক্যারেক্টার আছে কিনা। তো শেষ পর্যন্ত আমরা এইটা আলাপ হচ্ছিল যে আসলে এই ধরনের কোনো ক্যারেক্টার নেই একজন ছাড়া যিনি সামলাতে পারবেন। এবং নাহিদও বলছিল যে এই নামটা যে আমাদের জন্য খুব স্বস্তিদায়ক সবার জন্য বিষয়টা তা না, কিন্তু আমাদের অপশন তো এখন একটাই, এই একটা নামই ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ইউনূস, উনি একমাত্র, আর তো এটা সামলানোর মতো কাউকে মানে আমাদের কোনো বিকল্প তো নাই। এই আলাপটা কিন্তু মিটিংয়ের আগেই হয়েছিল। তো যার ফলে মানে সব পক্ষেরই যে খুব স্বস্তি নিয়ে বিষয়টা ছিল তা আচ্ছা, না। নিরুপায়। যদিও এই নামটা হাসনাত ওই দিন রাত 3টা-4টায় বোধহয় অনলাইনেই ঘোষণা দিয়ে দিয়েছিল, কারণ এরকম কিছু রিমার ছিল যে অন্য কেউ চলে আসতে পারে, যার জন্য আগে আপনাদের থেকে- এরকম তো ভয় ছিল না যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে? না, এরকম এরকম ভয় বা কোনো তাদের পরিবেশ- মনোভাবে এটা পরিবেশ মনে ছিল না, হয়নি। এরকম কিছু ছিল না। আচ্ছা, তা আমরা তো অতীত নিয়ে আলোচনা করলাম। এখন এই জুলাই অভ্যুত্থান 2 বছর হয়ে গেল, অন্তর্বর্তী সরকার প্রায় 1.5 বছর এবং বিএনপি সরকার 6 মাস। এবং আজকে আমরা যখন জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলছি, তখন আজকের ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। অনেকে হাসপাতালে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ওই আন্দোলনের অংশীজন হিসাবে আজকের ঘটনাকে কিভাবে দেখেন? ভীষণ দুঃখজনক। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। মানে এই পরিস্থিতিটা হওয়াটা কোনোভাবেই কাম্য না, কারণ 5ই আগস্ট কেন আসলে হয়েছিল এটা আসলে ভুলতে বসছি দেখেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সংকটের সূত্রপাতটা আসলে কোথায় হচ্ছে? সংকটের সূত্রপাতটা হয়েছে 2024-এর গণঅভ্যুত্থানকে নিজের মতো করে ইন্টারপ্রেট করা কারো কারো এই প্রবণতাটা শক্তিশালী হয়েছে, এবং মালিকানা যে আমরাই করলাম, মানে এটা যে- গণঅভ্যুত্থানের মালিকানা হ্যাঁ, নিয়ে এটা যে বিরোধ। সার্বজনীন একটা গণঅভ্যুত্থান, এখানে একক কোনো শক্তি এই গণঅভ্যুত্থানে আসলে রোল প্লে করেনি। একটা ড্রাইভিং ফোর্স ছিল, ড্রাইভিং ফোর্সকে সবাই একইভাবে এখানে অংশগ্রহণ করেছে। কিন্তু মুশকিলটা হয়ে গেছে 2024-এর পরে, এই আগস্ট, এবং কেউ কেউ এটাকে বিপ্লব বলেছে, 100 গুণ বেশি শক্তিশালী বিপ্লব, ফরাসি বিপ্লবের চাইতে। এখন আবার ওনারাই বলছেন এটা গণঅভ্যুত্থান। এরকম অদ্ভুত এবং উদ্ভট কিছু কাণ্ডকীর্তি, এবং বিশেষ করে
আমরা এটা করেছি এবং আপনি দেখবেন তার একটা বড় একটা মানে প্রমাণও তৈরি হয়ে গেছে। এই যে জুলাই জাদুঘরে একজন রিক্সা চালক স্যালুট দিচ্ছেন রিক্সায়, সেটা কিন্তু দ্রোহযাত্রায়। কিন্তু আমি যতদূর দেখলাম পত্রিকায় ওখানে যে ক্যাপশনটা লেখা হয়েছে জুলাই জাদুঘরে, আমি জানি না এটা সত্য মিথ্যা, এটা বোঝা দরকার, কিন্তু যদি এটা সত্য হয়ে থাকে তাহলে এটা একটা প্রমাণ, 5 আগস্ট এটা একটা প্রমাণ যে ওখানে বলছেন শিক্ষার্থী সমাবেশ, দ্রোহযাত্রা যেটা ছিল কোনো কিছু, এই দ্রোহযাত্রাকে মুছে ফেলা। কিংবা শিক্ষক নেটওয়ার্ক, আমার পছন্দ হতেও পারে না হতে পারে, কিন্তু ওই শিক্ষক নেটওয়ার্ক সেই সময় ডিবি অফিসে যাওয়া, জীবনের ঝুঁকিটা কি পর্যায়ে ছিল, এই কৃতজ্ঞতাটাও তো থাকা দরকার। এবং ইতিহাস আমি যখন লিখছি সবার কন্ট্রিবিউশনকে সমানভাবে অ্যাকনলেজ করা, রিকগনাইজ করা। প্রাইভেট ইউনিভার্সিটি তাদেরকে পর্যন্ত আমরা এখন ইতিহাসে রাখছি। হ্যাঁ, এটা নিয়ে তো বেশ হ্যাঁ, এবং এই যে অঘটন পুরো ঘটলো। গণঅভ্যুত্থানটাকে আবার দলীয় মোড়কের মধ্যে নিয়ে আসা এবং একটা সুনির্দিষ্ট দল দলীয় মোড়কে নিয়ে এসে তার আধিপত্য বিস্তার করার চেষ্টা করা, তার মানে এই আধিপত্যের যে রাজনীতিটা, এবং এটা আধিপত্যের রাজনীতির বিরুদ্ধেই তো 5ই গণঅভ্যুত্থান হলো। আগস্টটা তো বেসিক্যালি আধিপত্যের বিরুদ্ধে, কিন্তু দেখা যাচ্ছে আবারও আধিপত্যের লড়াইটা, আধিপত্য বিস্তারের প্রচেষ্টাটা শুরু হলো অনলাইন অফলাইন বোথ। এবং বিশেষ করে অনলাইনে যেভাবে চরিত্র হনন করা শুরু হয়ে গেল, এবং আমি তার প্রথম শিকার সম্ভবত 8ই আগস্ট 2024-এ আমাকে এই যে শহীদ মিনার একটা ঘটনাকে ঘিরে আমাকে কতল করার ডাকও দিয়ে দিল। এবং ঘটনার কি হয়েছে এবং বড় ধরনের সংঘাত যে আমরা এড়ালাম, এবং সেখানে আমরা যে কয়েকজন একটা মেজর ভূমিকা পালন করা, যাতে কোনো ধরনের সংঘাত না হয় নিজেদের মধ্যে, সেইটার বিবেচনা না নিয়ে, এবং ডাকসুরি বোধহয় পরে মেম্বারও হয়েছে এরকম একজন, সম্ভবত আমি যদি ভুল না করি, অনলাইনে কিন্তু কতটা ডাক দিয়ে দিল। এই যে ভুলে যাওয়া, শুধু তাই না, মানে খুব ইন্টারেস্টিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে হবে সেই নামের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে আমার নামও আসছে। এবং তখন দেখলাম আমার চরিত্র হনের চেষ্টাটা তুমুল, এবং একটা কোয়ার্টার থেকে, এবং এমনকি ভিসি কিংবা প্রভিসি বানানোর দাবিতে মিছিলও করে ফেললো একটা সুনির্দিষ্ট সংগঠন। এর মধ্য দিয়ে কিন্তু খুব স্পষ্ট হয়েছে যে এই জুলাইয়ের স্পিরিট, এই যে ঐক্য, একতা, আমাদের মতাদর্শ না যাই হোক না, বাংলাদেশ প্রশ্নে আমরা যে এক, সেটা কিন্তু 5ই আগস্টের ইমিডিয়েট পরেই এটা কিন্তু একটা সুনির্দিষ্ট কোয়ার্টার থেকে শুরু হলো। আপনার যে দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলেন, তখন কি এটা কখনো মনে হয়নি যে এই পরিবর্তনের মধ্যে দিয়ে ডানপন্থার একটা উত্থান ঘটতে পারে রাজনীতিতে? ডানপন্থার উত্থান তো আসলে ঘটেই ছিল। ডানপন্থার উত্থান তো হঠাৎ করে 5ই আগস্টের পরে হয়নি, কিংবা 5ই আগস্টের পরে, মানে ডানপন্থা মানে কি, এটা মানে উগ্র ডানপন্থা, মানে এইটার বিকাশ তো 15-16 বছর ধরে হয়েছে। এবং সেখানে সেই সময় বিকাশ, আশ্রয় প্রশ্রয়, হ্যাঁ, সেই সময়কার সরকার, পার্টিকুলারলি এই যে শাহবাগ মুভমেন্ট যেটাকে আমরা বলছি, এই যে শাহবাগের ট্যাগ, সেই সময় তো এই ট্যাগ ব্লগারদেরকে মেরে ফেলা হলো, এবং কোনো কোনো পত্রিকা নতুন করে আরেক ধরনের আইডেন্টিটি পলিটিক্স তখনই কিন্তু নিয়ে গেছে। এবং সরকারের তরফ থেকেও উগ্র ডানপন্থীদেরকে প্যাসিফাই করা বিভিন্ন উপায়ে, তাদেরকে নিজেদের সমর্থনের মধ্যে নিয়ে আসা, সেগুলো তো হয়েছে। আর এটা তো হঠাৎ করে 2 বছরের মধ্যে হয়ে যাওয়ার কথা না, এটার তো বিকাশ হয়েছে, যেটার পরিপূর্ণ প্রকাশটা আমরা দেখেছি 5ই আগস্টের পরে। এবং বাংলাদেশের রাজনীতিতে আপনার মনে আছে কিনা যে বাটার, একবার আমরা এখন অনেক 90 দশকের শুরুতে কিংবা একদম 80 দশকের শেষে বাটার কোনো একটা ক্যালিগ্রাফি তাদের জুতার, সেটা নিয়ে ব্যাপক ভাঙচুর, মানে বাটার বিরুদ্ধে তো এখানে বিরাট এই ধরনের হয়েছিল, বিষয় ছিল। কিন্তু বাংলাদেশের পলিটিক্সের মানে মূল ধারায় আসা কিংবা ক্ষমতায়িত হওয়া, সেইটা ঘটেছে 5ই আগস্টের পরে। কিন্তু এটা যে ছিল না, এটা যে একেবারে অনুপস্থিত ছিল, বিষয়টা তা না। যেহেতু মানে মূলত ওই ক্ষমতায়নের মধ্য দিয়ে তাদেরকে আমরা, তাদের ভিজিবিলিটিটা বেড়েছে। গণঅভ্যুত্থানের একজন অংশীজন হিসাবে যদি আপনাকে ফিরে দেখতে বলে 5 আগস্টের দিকে, কি অনুভূতি, কি বলবেন? 5ই আগস্টের আমি ওই দিনটাই ফিরে যেতে চাই, যেখানে আমি দেখেছি ছোট ছোট বাচ্চা বিভিন্ন রকমের পোশাক পরে আছে, কেউ হিজাব পরে আছে, কেউ আপনার নর্মাল টি শার্ট পরে আছে, ছেলে মেয়ে সবাই একসাথে
দেয়ালে ছবি আঁকছে। এবং তখন আমার এক বন্ধু এসেছিল দেশের বাইরে থেকে, তখন আমি দেখেছিলাম এটাই হচ্ছে বাংলাদেশের বিউটি। ওইটা আমার কাছে মনে হয়েছিল যে ওই বাংলাদেশটাই তো আমরা চেয়েছিলাম। কিন্তু দিনের শেষে 5ই আগস্টের পরে আধিপত্যর, আমরা ভারতের আধিপত্য বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বলি না, আমার মাথায় যে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা আছে অনলাইন অফলাইনে, আমার মাথার মতাদর্শিক আধিপত্য, হ্যাঁ, ওই জায়গা থেকে সরে এসে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই কাণ্ডগুলো আমরা আর ঘটাতে পারছি না। এবং রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে একই সমস্যা, সিভিল সোসাইটির ক্ষেত্রে একই সমস্যা, যার ফলে আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, বিশেষ করে শিক্ষক নেটওয়ার্কের ক্ষেত্রে, যারা জুলাই গণ অভ্যুত্থান বিরোধী তাদের কাছে আমরা ডলার খেকো, তাদের কাছে আমরা লাল বদর। আবার যারা হচ্ছে উগ্র ডানপন্থার চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় তাদের কাছে আমরা হচ্ছে নাস্তিক, আমরা হচ্ছে 5,000 কোটি টাকার মালিক। মানে যে যেভাবে পারে আর কি। আমরাও কিন্তু কেউ কেউ বলে যে আমরাও ফ্যাসিস্টের দোসর এখন। যাক, এই মানে রাজনীতিতে সুস্থ ধারা না থাকলে এবং সুস্থ চিন্তা না থাকলে এবং শুভবোধ না থাকলেই এই ধরনের পাল্টাপাল্টি, এই ধরনের আক্রমণ প্রতি আক্রমণ ঘটে। আমরা আশা করি, এবং জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল এর থেকে বেরিয়ে আসা একটা নতুন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, সমতার বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ সত্যিকার অর্থে। আমরা আশা করি এই জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে এটিই হোক বাংলাদেশের সামনে চলার প্রত্যয়। ডক্টর তানজিমুদ্দিন খান, চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ। আর এইটুকু আশাবাদী না হলে আমরা আসলে বাঁচব কীভাবে? এইটুকু আশা নিয়ে নিশ্চয়ই আমাদের সামনের সময়টা পার করতে হবে। সবাইকে ধন্যবাদ।